নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প চতুর্ভুজ, কলমের সুচন্দ্রা চক্রবর্তী। রাজদীপ সবে নিজের গাড়ির ড্রাইভিং সিটে বসেছে বাড়ি ফিরবে বলে। এমন সময় সুইমিং পুলে কারোর পড়ে যাওয়ার শব্দ পেল। নিমেষেও ছুটে গেল পুলের দিকে, কিন্তু পুলের কাছে এসেই ও থমকে গেল। ও দেখল সূর্যমুখী দিব্যি সাঁতার কাটছে জলে। এ কী ব্যাপার তোমার? চেঁচিয়ে উঠল রাজদীপ। কখনো মাথা ঘুরে পড়ে যাচ্ছ, আবার কখনো রাতে পুলে সাঁতার কাটছো। মাথার কি স্ক্রু ঢিলে আছে নাকি? মুহূর্তে মাথা গরম হয়ে গেল আবার সূর্যমুখী। ও সাঁতরে উঠে এলো জল থেকে। পাগল কেন হতে যাব আমি? ভ্রু কুচকে বলল সূর্যমুখী। দেখতে পাচ্ছে না চারদিকে এত জল পড়ে আছে? পা পিছলে পড়ে গিয়েছিলাম জলে। যত আজব ঘটনায় তোমার সাথেই হয় দেখছি। তা এত স্টাফ এখান দিয়ে ফিরলো, কেউ তো পা পিছলে পড়লো না। পড়লে তুমি? যাকে গাড়িতে ওঠো। মানে বাংলা বোঝো না? ওই যে দেখছো সাদা গাড়িটা, ওটা আমার গাড়ি, ওখানে গিয়ে বসো। আপনার গাড়িতে আমি কেন বসতে যাব? সকাল থেকে দেখছি বড্ড তর্ক করো তুমি। আমি এই ব্যাপারটা কিন্তু একদম পছন্দ করি না। একটু থেমে বলল রাজদীপ। তুমি আমার অফিসের স্টাফ, কাজে আমার একটা রেসপন্সিবিলিটি থেকেই যায়। একে তো সকালে এখানে এসে সেন্সলেস হয়ে গিয়েছিলে, এখন আবার জলে পড়ে কাক ভেজা ভেজেছ। অন্যান্য স্টাফরাও বেরিয়ে গেছে, আমি ছাড়া আর কেউ নেই এখন অফিসে। আর আমি তোমাকে এইভাবে ছেড়ে দিতে পারি না, সো প্লিজ গাড়িতে এসে বসো। সূর্যমুখী ধীর পায়ে হেঁটে যেতে লাগলো গাড়ির দিকে। রাজদীপ ডাকলো, দাঁড়াও। সূর্যমুখী ফিরে তাকাতেই রাজদীপ এগিয়ে এলো ওর দিকে। কালো কোটটা খুলে জড়িয়ে দিল সূর্যমুখীকে। সূর্যমুখী কিছু একটা বলতে গেল, কিন্তু রাজদীপ বাধা দিল। আর কোনো কথা নয়, যাও বসো। ড্রাইভিং সিটের পাশের সিটে বসলো সূর্যমুখী। রাজদীপ এসে বলল, পাশের সিটে? গাড়ি চলতে লাগলো রাজপথ ধরে। মনের মধ্যে কেমন একটা শিরশিরানি অনুভব করছিল সূর্যমুখী। প্রথমত স্বপ্নে দেখা মানুষটার সাথে বাস্তবের মানুষটাকে একদমই মেলাতে পারছে না। মানুষটা একটু রাগী, একথা ঠিক, কিন্তু অসৎ নয়, এমনকি খারাপ নজরেও দেখেনি ওকে, বরং ওকে সাহায্য করেছে। দ্বিতীয়ত ও কোশমিন কালেও সাঁতার শেখেনি, অথচ আজ সুইমিং পুলে কিভাবে সাঁতার কাটলো জলে পড়ে যাওয়ার পর, সেটাও একটা রহস্য। সবটা কেমন যেন জট পাকিয়ে যাচ্ছিল ওর মাথায়। তার উপর ক্লান্তিও ছিল শরীরে। অচিরেই ঘুমিয়ে পড়ল। এবার ঘুমের মধ্যে আগে সেই দুঃস্বপ্নটা আর এলো না, তার বদলে এলো অন্য একটা স্বপ্ন। ও দেখলো একটা গ্রাম্য মেঠো অন্ধকার পথ ধরে ছুটতে ছুটতে আসছে একটা যুবক। তার মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছে না ও, শুধু দেখছে যুবকের পরনে খুব সাধারণ পোশাক, একটা ফতুয়া আর ধুতি। সাদা পোশাক কাদায় রক্তে মাখামাখি। পিছনে ছুটে আসছে মশাল হাতে একটা ঘোড়সওয়ার, তার হাতে তরবারি। মুহূর্তে যুবকটিকে ধরে ফেলল অশ্বারোহী। ওর পিঠে বিদ্ধ করলো তরবারি, পিঠ ভেদ করে সামনের দিকে বেরিয়ে এলো সেই তরবারি। চারদিকে ছিটকে পড়ল রক্ত। তরবারিটা হ্যাচকা টানে বের করে নিল আততায়ী। পথে লুটিয়ে পড়ল রক্তাক্ত যুবক। চমকে জেগে উঠল সূর্যমুখী। ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো। ওর অবস্থা দেখে ব্যস্ত হয়ে পড়ল রাজদীপ। কি হলো তোমার? আর ইউ অলরাইট? কিন্তু সূর্যমুখী কিছু বলার অবস্থাতেই ছিল না, দরদর করে ঘামছিল। রাজদীপ জলের বোতল এগিয়ে দিল ওর দিকে। ঢকঢক করে অনেকটা জল খেয়ে কিছুটা শান্ত হলো। এতটা ভয় পেয়ে আছো কেন তুমি? মানে কোনো খারাপ স্বপ্ন দেখেছো নাকি? চমকে উঠল সূর্যমুখী। আপনি জানলেন কি করে? গেস করলাম, এমনিতেই সন্ধ্যাবেলায় জলে পড়ে কাক ভেজা হয়ে ভিজেছ, তার ওপর ভেজা জামা কাপড় পরে গায়ে ঘুমিয়ে পড়েছো। হয়তো জ্বর এসেছে ভেতরে ভেতরে, আর জ্বরের ঘোরেই আজে বাজে স্বপ্ন দেখছো। দীর্ঘশ্বাস ফেলল সূর্যমুখী। হয়তো আপনি ঠিকই বলেছেন স্যার, সবটাই আমার মনের ভুল। একটাও সত্যি নয়, শুধু স্বপ্ন আর দুঃস্বপ্ন। সত্যি মেয়েটার মাথায় স্ক্রু ঢিলে আছে, বিড়বিড় করল রাজদীপ। কিছু বললেন? না, সম্ভবত তোমার বাড়ি এসে গেছে, এটাই অ্যাড্রেস ছিল। তো আপনি কি করে? তোমার বায়োডাটা চেক করছিলাম আজ, ওখানেই দেখছি। থ্যাংক ইউ। স্মিত হেসে গাড়ি থেকে নেমে পড়ল সূর্যমুখী। ওয়েলকাম। রাজদীপ আর দাঁড়ালো না, গাড়িটা স্পিডে চলে গেল। বাড়ি আসতেই খেয়াল হলো সূর্যমুখীর যে কোটটা রাজদীপকে ফেরত দেওয়া হয়নি। এদিকে গাড়িটাও এত দূরে চলে গেছে যে আর ডেকে লাভও নেই। বাধ্য হয়েই কোটটা খুলে হাতে নিয়ে কলিং বেল বাজালো।
কৃষ্ণা দরজা খুলতেই অবাক হয়ে গেলেন। তো সারা শরীর ভেজা কেন সূর্য? বৃষ্টিতে ভিজেছিস নাকি? পরক্ষণেই তার চোখ গেল কোটটার দিকে। ওটা বা কার রে? পরে সবটা বলছি মা, আগে ভেতরে আসতে দাও, ফ্রেশ হয়ে তোমার হাতে আদা দেওয়া চা খাই, তারপর সবটা বলবো, ওকে? বেশ। আয়েশ করে চা খেতে খেতে সবটা বলল সূর্যমুখী। ও সাঁতার কাটার ব্যাপারটা শুনে রীতিমতো অবাক হয়ে গেলেন অনন্ত আর কৃষ্ণা। সে কী রে সূর্য, তুই সাঁতার কাটলি? হ্যাঁ বাবা, আমি নিজে এখনও বিশ্বাসই করতে পারছি না ঘটনাটা। অদ্ভুত ব্যাপার তো বটেই, বললেন কৃষ্ণা। শুধু তাই নয় মা, আরও একটা ব্যাপার অনেক দিন ধরেই ঘটছে, সেটাও বলবো তোমাদের। বল। সূর্যমুখীর এতদিন ধরে দেখা সেই স্বপ্নটা, স্বপ্নের মানুষটার সাথে রাজদীপের হুবহু মিলে যাওয়া, আজ গাড়িতে আস্তে আস্তে সেই ভয়ানক স্বপ্নটা দেখা, সবটা খুলে বলল। কি বলছিস সূর্য? ঠিক বলছি মা। এসব আমাদের আগে বলিসনি কেন? বেকার টেনশন দিয়ে কোনো লাভ আছে? এটা জাস্ট একটা কোইন্সিডেন্ট, নাথিং এলস। কাকতালীয় বললেই হলো, একটা মানুষকে তুই আগে কখনো দেখিসনি, চিনতিস না, তবু তাকে স্বপ্নে দেখলি, আবার সেই মানুষটাই তোর অফিসের বস, বলে উঠলেন কৃষ্ণা। এ তো ভালো লক্ষণ নয় রে সূর্য, আমি কালই গুরুদেবকে ফোন করব। অন্যদিকে সূর্যমুখীকে পাগল বলে জোর করে মনটা হালকা করতে চাইলেও কিছুতেই বিষয়টা মনের গভীর থেকে হালকাভাবে নিতে পারছেন না রাজদীপ। সূর্যমুখীকে ওর বড্ড চেনা একজন মানুষ বলে মনে হয়েছে, যেমন বহুকাল আগে থেকে একে অপরের সাথে পরিচিত ওরা, ওদের দেখা হওয়াটাও যেন পূর্ব নির্ধারিত। অথচ হাজার ভেবেও মনে করতে পারল না যে এর আগে সূর্যমুখীকে কোথাও কখনো দেখেছে কিনা। হাজার যুক্তি বুদ্ধি দিয়েও এই রহস্যের উত্তর কিন্তু খুঁজে বের করতে পারল না। মাথাটা কেমন যেন যন্ত্রণা হতে লাগলো। ঘরের আলো নিভিয়ে দিল ও, কপালটা ডান হাত দিয়ে চেপে নরম বিছানায় গা এলিয়ে দিল। স্ট্রেসড থাকলেই এটা করে। কিছুক্ষণ চোখ বন্ধ করে অন্ধকার ঘরে শুয়ে থাকে। এতে মাথার নতুন চিন্তাভাবনা আসে, সমস্যার সমাধান বের করতে পারে। কিন্তু আজকের সমস্যাটা কি সমাধান বের করবেও? সূর্যমুখীকে শুধু চেনাই যে লাগছে তা নয়, যেন মনে হচ্ছে মানুষটির সাথে ওর জীবনের সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড। কিন্তু কীভাবে? অতীত জীবনের সাথে যে নয় সে কথা ওর স্মৃতি যে জানাচ্ছে ওকে, কিন্তু ভবিষ্যৎ জীবনের কথা যে সবার অজানা। হঠাৎ আলোটা জ্বলে উঠল ঘরে। চোখ দুটো হাত দিয়ে চেপে ধরে বিরক্ত রাজদীপ প্রশ্ন করল, কে? আমি। অত্রিকা ধীর পায়ে এগিয়ে গেলেন। মা। চোখ থেকে হাত সরালো। হ্যাঁ রে। রাজদীপের মাথায় হাত বুলিয়ে বললেন অত্রিকা, এভাবে ঘর অন্ধকার করে শুয়ে আছিস কেন রাজ? শরীর খারাপ? না মা, মানে কিছু হিসেব না একেবারেই মেলাতে পারছি না। সে কি? হাসলেন অত্রিকা। আরআরসি কোম্পানিতে সবাই যাকে সমীহ করে চলে, যার কথার ওপর কেউ কথা বলে না, সেই কথা বলছে, তার হিসেব মিলছে না। এ কোম্পানি হিসেবের নয় যে মা, কোনো সূত্রে ফেলে একে সলভ করা ইম্পসিবল, বিড়বিড় করে বলল রাজদীপ। কী ভাবছিস বাবা? কিছু নয় মা, অনেক রাত হলো তো, তুমি খাওনি এখনও। বারে, তোর এখনও খাওয়া হয়নি আর আমি গপ গপ করে খেয়ে নেব? হাসলেন তিনি। আর রাত করিস না রাজ, চল খেয়ে নেবি। ডিনারের পর ক্লান্ত রাজদীপ ঘুমিয়ে পড়ল অচিরে। ওর চোখে ভেসে উঠল একটা গ্রাম্য লাল রাস্তা। রাস্তা দিয়ে হেঁটে চলেছে একটা মেয়ে, বয়স বড়জোর এই 23-24 হবে। মেয়েটির মুখটা অস্পষ্ট, শুধু বোঝা যাচ্ছে পরনে লাল পাড়, হলুদ শাড়ি, হাতে এক গোছা কাশফুল। মেয়েটির মনে আনন্দ যেন হাওয়ায় ভেসে ভেসে চলছে। পায়ে রয়েছে রূপোর নূপুর। পাখির কলকাকলির সাথে নূপুরের ছন্দ মিলেমিশে এক অদ্ভুত সুন্দর সুর বনেছে প্রকৃতি। সেই সুর মনের গহনের অন্ধকার ঘরে প্রত্যেকটা জানলা খুলে দিতে সক্ষম এক নিমেষে। হঠাৎ মহিলা কণ্ঠ কে যেন হাঁক দিল, রাই, রাই রে। মেয়েটি অমনি সাড়া দিল, যাই। এক ছুটে কোথায় যেন হারিয়ে গেল মেয়েটি। তাকে আর দেখা গেল না। চমকে ঘুম ভেঙে গেল রাজদীপের। অজান্তেই ওর মুখ থেকে বেরিয়ে এলো, রাই? রাইকে? বিছানা পাশে টেবিলে জলের জগ আর গ্লাস ছিল। গ্লাসে জল নিয়ে জল খেলো। কোনো এক অজ্ঞাত কারণে স্বপ্নটাকে নিছক স্বপ্ন বলে মনে হলো না ওর। কিন্তু এরকম মনে হওয়ার সঠিক কারণ তো খুঁজে পেল না।
হাজার চিন্তা মাথায় ঘুরতে ঘুরতে কখন যে ঘুমিয়ে পড়ল না, স্বপ্নটার ফিরেও আসেনি। পরের দিন সকালে রেডি হয়ে বেরিয়ে পড়ল সূর্যমুখী। বাস স্ট্যান্ডে দাঁড়ালো। একটু পরেই দেখলো যে নির্দিষ্ট বাসটা আসছে। যে বাসের জন্য অপেক্ষা করছিল হাত দেখিয়ে দাঁড় করালো বাসটা। ও সবে বাসে উঠতে যাবে এমন সময় কে যেন মণি বলে হাঁক দিল। চমকে ঘুরে তাকালো। তাকিয়ে দেখে একজন যুবক ওরই দিকে তাকিয়ে আছে। ও কিছু বুঝে ওঠার আগেই যুবকটি হাসি মুখে এগিয়ে আসতে লাগলো ওর দিকে। না, ভুল করে ফেলেছ সূর্যমুখী, যুবকটি ওকে নেয়। ওর অনতি দূরে থাকা একটি যুবতীকে ডাকছিল। যুবতীটি হেসে এগিয়ে গেল যুবকের দিকে। সূর্যমুখীর ঘোর ভাঙল কন্ডাক্টরের চিৎকারে। ও দিদি, দাঁড়িয়ে রইলেন কেন? বাসে উঠবেন তো নাকি বাস তো ছেড়ে দেবে? ব্যস্ত হয়ে উঠে পড়ল সূর্যমুখী। একটা লেডিস সিট ফাঁকা ছিল, সেখানেই বসে পড়ল। কারা কারা যে বাসে ওঠে বুঝি না, নিজের তাড়া নেই বলে যেন আমাদেরও তাড়া নেই, বলে উঠল এক সহযাত্রী। যা বলেছেন, কেন যে রাস্তায় বেরিয়েছে কে জানে। সূর্যমুখীর সেসবে কান দেওয়ার মানসিকতা ছিল না একেবারে। মণি নামটা শুনে হঠাৎ কেন এমনভাবে চমকে উঠল সেটাই তো ভেবে পাচ্ছে না কিছুতেই। মণি নামের কাউকেই ও চেনে না, অথচ মনে হচ্ছে এই নামটা যেন ভীষণ চেনা, বহু দিনের চেনা। মাথার ভেতরটা যন্ত্রণায় ছিঁড়ে যায় এসব ভাবলেই। তাই এরকম জোর করে মন থেকে এসব চিন্তা হটে অফিসের কথা ভাবতে থাকে। আজ অবশ্য অফিসে মাথা করে পড়ে যায়নি সূর্যমুখী, বা পা পিছলে পুলেও পড়ে যায়নি। টুকরো ঘটনাগুলো ভুলতেই নিজেকে যতটা সম্ভব কাজের মধ্যে ডুবিয়ে রাখতে চেষ্টা করেছে। একই পথে হাঁটতে শুরু করেছে রাজদীপও। সূর্যমুখীকে চোখের সামনে দেখলেই মাথাটা দপদপ করে ওঠে। কোনো এক গোপন রহস্যের সময় সাগরের ঢেউ পেরিয়ে মাথা তুলে উঠে আসতে চায় যেন বর্তমানে। তাকে ধরেও যেন ধরতে পারে না রাজদীপ। আর সেই কারণেই মাথা ব্যথাটা আরও বাড়তে থাকে। তাই বিশেষ দরকার ছাড়া সূর্যমুখীর আশেপাশেও ঘেঁষবে না বলে প্রতিজ্ঞা করেছে। সূর্যমুখীরও রাজদীপের কেবিনের আশেপাশে ঘেঁষে না। রাজদীপের দিকে তাকালেই এতদিন ধরে ওকে তাকা করে আসা দুঃস্বপ্নটার কথা মনে পড়ে যায় ওর। কি যেন একটা হিসাব মেলে না। রাগের মাথায় চুল ছিঁড়ে ফেলতে ইচ্ছে করে। কিন্তু জীবনের রেলপথের গতিপথ যে মানুষের ইচ্ছেই চলে না তা খুব শিগগির উপলব্ধি করল রাজদীপ। বেশ কয়েকদিন ধরে এই রহস্যময় স্বপ্নটা তাড়া করে বেড়াচ্ছিল ওকে। স্বপ্নে দেখা রাস্তাঘাট বাড়িঘর সবটাই যেন ভীষণ চেনা, ভীষণ আপন বলে মনে হয়, অথচ কিছুতেই মনে করতে পারে না ওরকম কোনো জায়গায় ও কখনো গিয়েছিল বলে। সত্যি কথা বলতে জন্মের পর কলকাতার বাইরে যাওয়া বলতে দিল্লি, মুম্বাই, চেন্নাই বা নিউ ইয়র্ক বা লন্ডন বা প্যারিস। গ্রাম বাংলার ছবিও বইতেই দেখেছে, কখনো সেখানকার মাটিতে পা রেখেছে বলে তো মনে পড়ে না ওর। তবু লাল মাটির মোড়ামহীন ধুলো কাদা মাখা রাস্তা, কাশবন, ধানক্ষেত, কুড়েঘর সবটাই যে বড্ড চেনা, বড্ড আপন মনে হয়, এমনকি সেই রহস্যময়ীকেও। রাজদীপের মনে হয় মেয়েটি যেন ওর খুব কাছেই আছে, হাত বাড়ালেই তাকে ছোঁয়া যাবে। কিন্তু স্বপ্নের মানুষকে বাস্তব জগতের মানুষ ছোঁবে কীভাবে? এতদিন তবুও এরকম স্বপ্নটা মেনে নিয়েছিল রাজদীপ। কিন্তু আজ রাতে যেটা স্বপ্নে দেখলো তারপরও আর শান্তিতে ঘুমোতে পারবে কি না সেটার পরে একটা প্রশ্নচিহ্ন রয়ে গেল। এতদিন স্বপ্নের সেই যুবতীর মুখটা আবছা ছিল ওর কাছে, কিন্তু আজ সেটা পরিষ্কার হয়ে ধরা দিল ওর স্বপ্নে। ও স্বপ্নে দেখলো মেয়েটি আর কেউ না, সূর্যমুখী। ওর পরনে শাড়ি, গলায় ধুকধুকি, হাতে একখানা সরু লোহা, কানের ফুলের নকশা কাটা দুল আর পায়ে এক গোছা রূপোর নূপুর। আশেপাশের মানুষরা ওকে ডাকছে রাই বলে, আর ও সাড়া দিচ্ছে দিব্যি। একটু পরেই বাড়ি থেকে ডাক এলো ওর। নূপুরের সুর তুলে রাস্তায় ধুলো উড়িয়ে ছুটল বাড়ির দিকে। বাড়ি বলতে একখানা দরমা দেওয়া কুড়ে হাজারো রাস্তা মাঠঘাট পেরিয়ে ও ছুটে চলল ঘরের দিকে। ওর খিলখিল হাসিতে চারদিকটা যেন আরও সুন্দর হয়ে উঠল। চমকে উঠল রাজদীপ। দরদর করে ঘামছে, বিছানা ভিজে গেছে ঘামে। ঘরটা বড্ড দমবন্ধকর লাগছিল ওর। বাধ্য হয়েই ছাদে গেল। ছাদে ফুরফুরে হাওয়াতে যেন হাঁপ ছেড়ে বাঁচল। নিজেকে নিজে বলল, রাজদীপ, মেয়েটাকে নিয়ে তুমি বোধহয় একটু বেশিই ভাবছ। আজগুবি ভাবনা থেকে বেরিয়ে এসে একটু লজিক্যাল ভাবো তো সবটা। কিন্তু কোনো ভাবনাকে যত দূরেই সরিয়ে দিতে চাই আমরা,
ততই সেই ভাবনা প্রেতাত্মার মতো মাথায় এসে চেপে বসে। আর যতই ও বিষয়টাকে স্বাভাবিক হেসে উড়িয়ে দিতে চাইছে, ততই যেন সূর্যমুখীর হাসিটা ভেসে উঠেছে মনের মধ্যে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে।